আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারি অনাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই কোর্সের আন্ডারে হাজারি অনাক রসায়ন যে অনুশীলনী এমসিকিউগুলো রয়েছে এগুলো সবগুলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরে ধরে সলভ করতেছি। তারই ধারাবাহিকতায় আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারের প্রায় 175টি এমসিকিউ সলভ করে ফেলেছি ইতিমধ্যে। এখানে যতগুলো এমসিকিউগুলো রয়েছে তোমাদের বইতে সবগুলো আমরা সলভ করে ফেলবো। বাকি আছে যে অভিন্ন কোশ্চেনগুলো রয়েছে তোমাদের বইতে পাবা, যে 190 নম্বর যে কোশ্চেনটা রয়েছে 190 নম্বর কোশ্চেন থেকে 227 নম্বর কোশ্চেন পর্যন্ত হচ্ছে এই অভিন্ন প্রশ্নগুলো। তো এই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। এখানে নাম্বারিং সাথে একটু মিলবে না, একটু তোমাদের বই থেকে মিলে পড়ো। হ্যাঁ, তো এখানে 176 মানে তোমাদের বইতে 196, এর পরে ওইভাবে কিন্তু মিলতে থাকবে। আচ্ছা, তাহলে শুরু করে দিই। তার আগে বলে রাখি যে এই কোশ্চেনগুলো যে অভিন্ন, এগুলো সাধারণত যারা একাডেমিক তাদের জন্য, অ্যাডমিশন কিংবা মেডিকেলের জন্য এগুলো আসে না। যারা একাডেমিক আসো বা অ্যাডমিশন বা মেডিকেল আসো তারাও দেখতে পারো, বেসিকটা ক্লিয়ার হতে পারে, এখানে অনেক বেসিক থাকে। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। ওকে, উদ্দীপক দেওয়া আছে এবং প্রতিটা উদ্দীপকের আন্ডারে 2টা 3টা করে কোশ্চেন দেওয়া থাকে। আমাদের এখানে একটা করে কোশ্চেন আসে, তো আমরা ওইভাবেই সলভ করব। আচ্ছা দেখো কি বলছে, উদ্দীপকের তৃতীয় যে পর্যায়ভুক্ত ফসফরাস, সালফার এবং ক্লোরিন তাদের সর্বোচ্চ জারণ সংখ্যা সহকারে অক্সাইড গঠন করে। আচ্ছা, গঠন করলো পানি ও ক্ষারের সাথে তাদের বিক্রিয়ায় প্রমাণ করে তারা অম্লধর্মী অক্সাইড। হ্যাঁ, হবেই। আচ্ছা, এখন প্রশ্ন কি বলছে দেখি। 176 নম্বর প্রশ্ন, ওখানে হচ্ছে 190 নম্বর তোমার বইতে, যে পি ও এস এর অক্সাইড দুইটি পানির সাথে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করে কোনটি? আচ্ছা, পানির সাথে অ্যাসিড বিক্রিয়া করে, এখানে তো অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলোর ভিতরে কোনটা হবে এটা আমাদের বের করে আনতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে বলছে কি দেখো, এখানে বলছে কিন্তু যে সর্বোচ্চ, এখানে বলছে যে সর্বোচ্চ জারণ সংখ্যা, এই কথাটা একটু খেয়াল করো। সর্বোচ্চ জারণ সংখ্যা, এখন সর্বোচ্চ জারণ সংখ্যা, এই যে ফসফরাস এর সর্বোচ্চ জারণ সংখ্যা কত হয়? +5। আর সালফার এর সর্বোচ্চ জারণ সংখ্যা কত হয়? +6। ওকে, এখন এই অপশনগুলোর ভিতর দেখবো যে কোনগুলোর সর্বোচ্চ জারণ সংখ্যা এখানে শো করতেছে। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা দেখি, এই জায়গাটা দেখো, এটা যদি ক্যালকুলেশন করো এখানে, যে H3PO4। আচ্ছা, এখানে ফসফরাসের জারণ মান কত হতে পারে? দেখো, আমি যেভাবে সলভ করি, কোনো সূত্র লিখি না, আমি উপরে সলভ করে ফেলি, ওইভাবে তোমরা ট্রাই করতে পারো, সবাই বেঁচে যাবে। দেখো, এখানে অক্সিজেন আছে 4টা, তার মানে হচ্ছে -8। ওকে, এখানে হাইড্রোজেন আছে 3টা, তার মানে +3। এখন এই যে এর মান হচ্ছে এক্স ধরে রাখি, আমরা অঙ্কের মতো যেভাবে করতে যাই আর কি। এখন দেখো, এই দুইটা মিলে দিলে মানে আমাদের কথা হচ্ছে কি, যে সবগুলো মিলে আমাদের টোটাল মানটা চলে আসবে কত? 0 আসবে, তাই না? কারণ একটা যোগের যে টোটাল জারণ মান এটা 0 আসে। আচ্ছা দেখো, এখানে আছে +3, এখানে আছে -8, তাহলে এই সম্পূর্ণ রাশিটা যদি 0 করতে চাই তাহলে এক্স এর মান কত হওয়া উচিত? দেখো, এক্স এর মান +5 হওয়া উচিত। এক্স এর মান +5 হলে এখানে +5, এখানে +3, +5 এবং +3 দুইটা মিলে হচ্ছে +8, এবং সেই +8 এবং এখানে -8 মিলে দিলে হবে 0। তার মানে ফসফরাসের জারণ মান এখানে +5 কিন্তু শো করে দিয়েছে, যেটা হচ্ছে ফসফরাসের সর্বোচ্চ জারণ মান। তো এখানে আমরা এটা কিন্তু পেয়ে গেছি। এখন এর সাথে আরেকটা দেখি। দেখো, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের যে সালফারের জারণ মান যে +6 হয়, এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে ইতিমধ্যে। তারপর তোমরা যদি বের করতে চাও, আমি এভাবে বের করে দিচ্ছি, H2SO4। আচ্ছা, এখন দেখো, সালফারের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? এখানে -8, হাইড্রোজেন হচ্ছে +2। এখন সালফারের কত হইতে হবে বলো তো? এটা 0 হতে গেলে, এখানে +6 হইতে হবে। তার মানে এই সালফারের জারণ মান +6, সর্বোচ্চটা এখানে শো করতেছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর এই যে ফসফরিক অ্যাসিড এবং সালফারিক অ্যাসিড। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখব।
একই উদ্দীপকের যার একটা প্রশ্ন ছিল। দেখো ওই জায়গায় সেম কথা বলা আছে যে এদের ঝারণ মান হচ্ছে সমান থাকবে। আচ্ছা দেখো, হ্যাঁ, তো ক্লোরিনের অক্সাইডটি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে পৃথক পৃথক বিক্রিয়ায় উৎপন্ন লবণ তৈরি করে। তো এখানে লবণ অনেকগুলি তৈরি করতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে ওই যে বলে রাখছে সর্বোচ্চ সংখ্যক, এই সর্বোচ্চ সংখ্যকই আমাদের দেখতে হবে যে কোথায় আছে। এই যে সর্বোচ্চ জনসংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। তার মানে এই জায়গায় ক্লোরিনের সর্বোচ্চ জনসংখ্যা শো করবে যেটা, ওইটি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে, তাই না? তো ক্লোরিনের সর্বোচ্চ জনসংখ্যা কত হতে পারে? ক্লোরিনের সর্বোচ্চ জনসংখ্যা কিন্তু এই যে +7, ঠিক আছে। আচ্ছা আমরা এখন দেখি যে এখানে ক্লোরিনের সর্বোচ্চ জনসংখ্যা কোথায় শো করছে। তো একটা একটা করে যদি সলভ করতে চাই, তোমরা দেখো এই জায়গায় এখানে দেখতে বোঝা যাচ্ছে যে এইদের চাইতে ডাইঅক্সাইড এখানে আছে 4টা 4টা 3টা, এটা হবে না, এটা হবে না, 4টা, এগুলোর ভিতরে দেখা যায় এখানে এটা ডাবল আছে। আচ্ছা আমরা এটা টেস্ট করি। দেখো সোডিয়াম, এটা একটু টেস্ট করি। তো এখানে দেখো ক্লোরিনের যাওয়ার মান কত আসে, দেখো সোডিয়াম ক্লোরাইড প্লাস, এখন দেখো এখানে আছে -8 আর এখানে আছে +1। ওকে, তাহলে এটা এটা কত হইতে হবে? +7 হইতে হবে, রাইট? তো +7 যদি হয়ে যায় এই জায়গাটায়, তাহলে এখানে কিন্তু ও সর্বোচ্চ জার্মান শো করে দিছে। তো আমার দেখতে হবে সাথে আবার আরেকটা আছে, এ সর্বোচ্চ জার্মান শো করছে কিনা সেটাও দেখি। কি আছে? ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সাথে আছে ক্লোরাইড O4 আর আছে 2। আচ্ছা এখন দেখি এখানে আবার জার্মান আছে দুইটা, দুইটা হোক সমস্যা নেই, 2 দিয়ে গুণ করে দিব। তো ক্যালসিয়ামের জার্মান কত আসে? ক্যালসিয়ামের জার্মান আসে +2। এখানে আছে, এটা একটু বের করি আলাদাভাবে, এটাকে এক্স ধরে নিয়ে আছে, এটা ওইভাবেই করি তাহলে ভালো হয়, নাহলে এটা ঝামেলা হয়ে যেতে পারে। আচ্ছা ক্যালসিয়াম তো এটাকে +2, ওকে, যোগ এখানে আছে 2 দিয়ে গুণ করে রাখি, 2 গুণ ব্র্যাকেট আকারে রাখি, ক্লোরিনের জার্মান আমরা এক্স বের করব, ওটা রেখে দিই। আর হচ্ছে যোগ 4টা অক্সিজেন, 4টা অক্সিজেন, 4 গুণ -2। ওকে, এই একটা বিষয় হলো। সেকেন্ড ব্র্যাকেট চলে যাবে, সমান সমান 0 হবে, এটাই তো। ওকে, এবার আমরা একটু হিসাব নিকাশ করি। এখানে কি দাঁড়াচ্ছে? 4 দুগুণি -8, 4 দুগুণি -8, 8 দুগুণি 16। আচ্ছা 4 দুগুণি 8, ঠিকঠাক আছে তো? আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে -8, আমরা লাইনটা করে ফেলি, 2 +2 দেওয়ার দরকার নেই, আমাদের শুধু 2 দিয়ে রাখি, 2, ওকে, 2 যোগ এটার ভিতর করে আগে করে আসি, এখানে হচ্ছে x প্লাস 4 দুগুণি 8, তাহলে -8 আসবে, -8, ওকে। এটা হলো, আচ্ছা এখন আমাদের যদি এটা ভাগ করে দিই, জায়গাতে হচ্ছে উপরে মুছে দিই। আচ্ছা দেখো এখানে 2 এ 2 রাখি, এই 2 দিয়ে এটা গুণ করে দিই, তাহলে 2x মাইনাস 16x = 0। ওকে, বাস এই একটা চলে আসছে, এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমরা এক এক করে পাশে পাঠিয়ে দিই। কি আছে? 2x প্লাস -16 হচ্ছে 2টা যদি ওই পাশে পাঠাই কি দাঁড়াচ্ছে? অদ্ভুত অদ্ভুত মান চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, এটা আবার করি। ক্যালসিয়াম ক্লোরাইড CL4। আচ্ছা এটাই তো ছিল না। আচ্ছা আমরা এভাবে করি, এটা কি ছিল? 2 ছিল, যোগ এটা হচ্ছে 2টা, তাহলে 2 গুণ
এটার ভিতরে আলাদাভাবে করি, এক্স যোগ, ও এবার বুঝতে পারছি, এখানে যে অক্সিজেন ছিল -2, ওইটা তো গুণ কাকে দেয়নি, -2 গুণ 4 শূন্য হবে। ওকে, সেটা কি হলো, 4 দুগুণী 8, এখানে তো বিরাট কিছু চলে আসতেছে। ও আচ্ছা, আচ্ছা দেখো এই জায়গায় কি হলো, এখানে কাটো, দেখো এই যে 2 আর এখানে থেকে 16, এখানে +2 -16 যদি কাটাকাটি করে থাকে কত থাকে আমাদের এই জায়গায়, আমি যদি আবার হিসাব করি 2x -14 থাকে, এই তো 0 আর এই জায়গাটা যদি আমরা চিন্তা করি যে 2x হচ্ছে +14, সুতরাং x এই যে 14 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, +7, বাস। তো এই জায়গায় কিন্তু আমাদের +7 মানটা শো করতেছে, তাই না? ওকে, তাহলে আমরা এই যে অপশনটা আছে এই জায়গায় ওর যাওয়ার মানও +7 পাইলাম এবং ওর যাওয়ার মানও +7 পাইলাম, বোঝা গেল? আচ্ছা, তো এটা আমি আবার মুছে দিই। দেখো এই প্রশ্নটায় যদি আবার আমরা দেখতে চাই যে ক্লোরিনের অক্সাইড কোনটার সাথে পৃথক পৃথকভাবে বিক্রিয়া করবে, তো এক্ষেত্রে তোমরা দেখবা যে কোনটার যাওয়ার মান সবচেয়ে বেশি হয়, যে বিক্রিয়া করে যে উৎপাদগুলো পাইলা এখানে কোনটার যাওয়ার মান সবচেয়ে বেশি আসবে। তো তোমরা যদি হিসাব নিকাশ করে দেখো তাহলে দেখবা যে এই যে এটা যাওয়ার মান সবচেয়ে বেশি চলে আসে। এখানে কত আসে দেখবা, এখানে আসে এটার মান +7 আর এটার মান আসে এখানেও +7। তাহলে আমরা জানি যে ক্লোরিনের সর্বোচ্চ যাওয়ার মান কত, ক্লোরিনের সর্বোচ্চ যাওয়ার মান হচ্ছে +7। তো সর্বোচ্চ যাওয়ার মান এখানে শো করতে বলছে, যেহেতু আমাদের প্রশ্নে সর্বোচ্চ যাওয়ার মানের কথা বলা আছে। তো সুতরাং এখানে যেহেতু এই জায়গায় সর্বোচ্চ যাওয়ার মান শো করছে এবং এখানেও সর্বোচ্চ যাওয়ার মান শো করছে, সুতরাং এটাই হবে সঠিক উত্তর। আচ্ছা দেখো, আরেকটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। কি বলছে, এক্স মৌলটি, আচ্ছা এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। ওকে, এখন দেখো এক্স একটা মৌল আছে, এটার ইলেকট্রন বিন্যাস কি দেওয়া আছে, আরো সহজ করে দিল তোমাদের। এখন দেখো এই যেটা কিভাবে বুঝবে এক্স মৌল কি, এই যে এখানে দেখো 3D এর মাথায় যে কটা থাকবে ওই কটাই হচ্ছে ওর প্রোটন সংখ্যা, তবে ওই ক্রোমিয়াম আর হচ্ছে কপারের ক্ষেত্রে আলাদা আছে, ওইটা ব্যতিক্রম করবে এই জায়গায়। তো দেখো এখানে 26 কি থাকে, আয়রন থাকে, তাই না? 26 থাকে আয়রন। এখন বলছে যে এক্স এর স্থিতিশীল আয়নটি কোনটি, এক্স এর স্থিতিশীল আয়ন কোনটা হবে, মনে করো এখান থেকে দুইটা চলে যাবে 2 আর এখান থেকে আরো একটা চলে যাবে, কারণ 3D5 হলে কিন্তু স্থিতিশীল হয়, তাই না? আমরা জানি যে 3D5 যখন হবে তখন এটা স্থিতিশীল হবে, কারণ অর্ধপূর্ণ বা পূর্ণ এই ক্ষেত্রে। তো এখানে 3D5 তিনটা যদি যেতে হয়, এখানে তিনটা ইলেকট্রন কি করতে হবে, তিনটা ইলেকট্রন চলে যেতে হবে, মাইনাস হয়ে যেতে হবে। তো তিনটা ইলেকট্রন যদি মাইনাস হয়ে যেতে হয় তাহলে আমাদের এখানে এক্স এর মান কি আসবে, 3+, কারণ 3+ হলেই ও স্থিতিশীল আয়ন হবে। ঠিক আছে, এখন পরের প্রশ্নটা দেখি। আচ্ছা এটা উত্তর দেখে নিই, কোথায় যে পলাইছে, এই যে 2 নম্বরটা। পরের প্রশ্ন দেখো, উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন দাও। এক্স মোলটির একই প্রশ্ন, একই উদ্দীপক ছিল, ওটা আরেকটা প্রশ্ন যে পর্যায় সারণীতে এক্স মোলের অবস্থান কোথায়, যে অবস্থান নির্ণয় করতে দিয়েছে, এগুলো তো ছোটবেলা থেকে অনেক অবস্থান নির্ণয় করছো, আবার নির্ণয় করো। দেখো এখানে 4 নম্বরে যেহেতু চলে গেছে, সুতরাং ওর অবস্থান অবশ্যই 4 নম্বরে আছে, তাই না? 4 নম্বরে যেহেতু আছে তাহলে পর্যায় তো 4 আছে, পর্যায় 4, এটা নিয়ে তো সন্দেহ নেই। এখন গ্রুপ কখন কিভাবে আসে, গ্রুপ আসে যে এই দুটা যোগ করে দেওয়া হয়। তো দেখো এখানে ডিতে আছে 6 যোগ হচ্ছে 2 সমান সমান কত, 8।
তাহলে কয় নম্বর গ্রুপে আছে? 8 নম্বর গ্রুপে রয়েছে। দেখো চতুর্থ পর্যায় এবং 8 নম্বর গ্রুপ, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস হলো, আচ্ছা, আর্গন 3d3 এবং 4s0। আচ্ছা, এখান থেকে বুঝতে হবে যে তিনটে ইলেকট্রন চলে গেছে, কোথা থেকে চলে গেছে? এই জায়গার থেকে। এখন তিনটে ইলেকট্রন যাইতে গেলে দেখো, এটা যদি একটু এভাবে লিখি, দেখো 3d 3 ছিল আর 4s, আচ্ছা 4s0। এখন দেখো তিনটে ইলেকট্রন গেলে প্রথমে কোথা থেকে যাবে? এখান থেকে তো দুইটা ইলেকট্রন ছিল, তাই না? দুইটা ইলেকট্রন ছিল, তাহলে দুইটা ইলেকট্রন এই জায়গা থেকে গিয়ে শূন্য হয়েছে। আর আরেকটা ইলেকট্রন কোথা থেকে যাবে? আরেকটা ইলেকট্রন যাবে এখান থেকে, এই জায়গা থেকে। এখানে ছিল 4টা, ধরো 4টা ছিল, কিন্তু এখান থেকে আরেকটা ইলেকট্রন গিয়ে 3টা হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তাহলে এটা কি হবে মেনলি? হ্যাঁ, তাহলে দেখো এটার উপরে মেনলি ছিল কি? এটার উপরে মেনলি ছিল 4। তো 3D যদি আমরা পূর্ণ করে লিখি ওইভাবে, যেখানে ছিল 3d4 আর এখানে ছিল 4s2। আচ্ছা, এটা তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম তো উল্টাপাল্টা করে, ও এখান থেকে নিয়ে যায়, আচ্ছা ও এখান থেকে 1 বানিয়ে ওখানে 5 বানিয়ে দেয়, আচ্ছা 5। এটা তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে এখান থেকে একটা চলে গেল, এখান থেকে দুটো চলে গেল, 3d শূন্য। আচ্ছা, যাই হোক, তাহলে এটা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা হবে? তাহলে ক্রোমিয়াম, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে জেড মোলটির নাম কোনটা? ক্রোমিয়াম। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। আচ্ছা দেখো, ওই মোলটা, হ্যাঁ, তাহলে ক্রোমিয়াম, আমরা ক্রোমিয়াম নিয়েই কাজ করতেছি এখনো। এটা আমরা পেয়ে গেছি কি? ক্রোমিয়াম 3+। আচ্ছা, এখন এটা যে ক্রোমিয়াম, এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তোমরা চাইলে ইলেকট্রন বিন্যাস করে দেখো, ইলেকট্রন বিন্যাস করে নাম্বার গুণে করতে পারবো। আর্গন পর্যন্ত কত? 18। আর এখানে ছিল কয়টা? এখানে ছিল 3টা, আর 3টা চলে গেছে, তার মানে 18 আর 3, আর 3টা চলে গেছে, ওই 3টা যদি রাখি তাহলে কত হয়? 3 3 6, তাহলে 18 6 যোগ করলে কত হয়? 24। 24-এ থাকে কে? ক্রোমিয়াম। তো ক্রোমিয়ামের পর্যায় সারিতে যে মূল্য অবস্থান নির্ণয় করো। তো ক্রোমিয়াম অবশ্যই 4 নম্বরে যেহেতু গেছে, তাহলে চতুর্থ পর্যায়ে অবশ্যই আছে। তো চতুর্থ পর্যায়ের ক্রোমিয়াম থাকলে এখন ওর গ্রুপ কোনটা হবে? আচ্ছা, গ্রুপ যখন নির্ণয় করতে চাই তখন কি হয়? যে এই জায়গায় যারা থাকে তাদেরকে যোগ করে নিতে হয়, তাই না? তাহলে এখানে কি কি ছিল দেখো, আমরা যদি ইলেকট্রনগুলো না নিতাম, 3টা যদি থাকতো, তাহলে এই ডি আর এস যোগ করলে কত হতো? 6 হইতো। মানে তোমরা তো, আচ্ছা দেখো, তোমরা তো হচ্ছে এদের যার মান দিয়ে, মনে করো যে চার্জ দিয়ে তো আর পর্যায় সারণীতে ওদের অবস্থান নির্ণয় করতে পারবা না, তাই না? তো অবস্থান নির্ণয় করতে গেলে ওদের চার্জের আগের অবস্থাটা আমাদের বিবেচনা করতে হবে। মানে ওর যদি চার্জ দিতে হওয়ার আগের অবস্থাটা দেখি, তখন এরকম ছিল আর্গন 3d3 4s, ধরো এখানে ছিল 3d5 4s1, এটা ছিল। ওকে, এটা ছিল। এখন দেখো, আমরা যদি অবস্থান নির্ণয় করতে যাই তখন আমাদের লাস্টের যে পর্যায়টা, এটা ধরতে হয় পর্যায়, এবং এই যে এই দুইটাকে যোগ করতে হয়। এখন যোগ করলে আমাদের কত আসতেছে? 6 আসতেছে। তাহলে গ্রুপ 6 এবং পর্যায় 4। ওকে, পরের প্রশ্নটা দেখো, উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, দিলাম এ মোলের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে n-1 আর d5 ans। ওটা তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের মতো লাগতেছে। ক্রোমিয়াম একমাত্র দুইটা এই কাজ করে যে ns থেকে ইলেকট্রন নিয়ে যায়, সেটা একটা হচ্ছে ক্রোমিয়াম, ও এই কাজটা করে, সেটা হচ্ছে 3d এখানে 5 থাকে, 4s1 থাকে, আর এটা থাকে কপার। এরা দুজন কি করে? 3d 10 4s1 এই কাজগুলো করে। তো এটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে ক্রোমিয়াম ছাড়া আর কেউ হইতে পারে না। তো এই মোলের বহিস্থ স্থিতিশীল জারণ অবস্থা কোনটি? আচ্ছা, এই মোলের স্থিতিশীল জারণ অবস্থা হইতে গেলে আমাদের যে ক্রোমিয়ামের তো জারণ মান অনেকগুলো থাকে। তো তোমরা তো জানো, আমি আরেকটা ক্লাসে বলে দিছি। দেখো, ক্রোমিয়ামের জারণ মান অনেকগুলো হইতে পারে, +1 +3 +5
+6, অনেক কিছু হইতে পারে ক্রোমিয়ামের জারণ মান। তো এদের ক্ষেত্রে আমাদের যে সবচেয়ে স্থিতিশীল যেটা, যে বহিস্থ স্থিতিশীল জারণ মান যেটা অবস্থা থাকে সেটা হচ্ছে +3টা। ওকে, তাহলে এখানে উত্তর হবে কোনটা? +3। পরের প্রশ্ন দেখো যে উদ্দীপকটি পড়ো। ওকে, এ মৌলের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এ মৌল বলতে হচ্ছে ক্রোমিয়ামটা ছিল। এ মৌলের বৈশিষ্ট্য কি হবে? এটা জটিল যৌগ গঠন করবে, যেহেতু অপূর্ণ ডি অরবিটাল আছে, অবশ্যই জটিল যৌগ গঠন করবে। আচ্ছা, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং সংকর ধাতু তৈরি করে। এটা তো সবই মনে হচ্ছে রাইট। এটা সবগুলোই রাইট। পরের প্রশ্ন দেখো, একটা কি প্রশ্ন দেওয়া রয়েছে, একটা বিক্রিয়া এখানে দেওয়া আছে An+, মানে একটা চার্জ দেওয়া আছে, চার্জটা বলে নাই। এটার সাথে যে পটাশিয়াম ফেরোসায়ানেট, এটা বিক্রিয়া করলে লাল পদক্ষেপ সৃষ্টি হয়। এই যে পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করে লাল পদক্ষেপ সৃষ্টি করে কিন্তু কপার, আমাদের কপার সৃষ্টি করে এগুলো। তো কপার কোথায়? এই যে কপার 2+, কপার 2+। ওকে, এখন দ্বিতীয় যে প্রশ্নটা আছে যে বি যৌগটি, মানে বি নাম্বার যে যৌগটি আছে, সে আয়ন, জটিল আয়ন তৈরি করে। হলো জটিল আয়ন হলো কি ধরনের জটিল আয়ন হবে? যেহেতু কপার, তাহলে প্রাচুর্যমুক্ত অবশ্যই হবে, প্রাচুর্যমুখ অবশ্যই হবে। আর চতুস্থলিকীয় জটিল আয়নে খুবই কম হয়, দেখিনি আমি। চতুস্থলিকীয় এটা এমনি বাদ। তাহলে আরেকটা ধরতে পারো যে দুইটা যদি হয়, দুইটা করে তো থাকে তো অপশন, তাহলে এখানে আরেকটা ধরে নিতে পারো যে সমতলীয় বর্গাকার। বাস, এটা অপশন টেস্ট করে তোমরা করে দিতে পারো। এটা অ্যান্সার দেখে নিই। হ্যাঁ, 1 ও 3। পরের প্রশ্ন দেখো যে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন দাও। মৌল এবং ইলেকট্রন বিন্যাস তৈরি দেওয়া আছে। আচ্ছা, আমাদের কি কাজ করতে হবে? আমাদের করতে হবে যে এক্স ওয়াই মৌল যৌগটির প্রকৃতি কিরকম হবে। এক্স বলতে এখানে এক্স এবং ওয়াই। ওকে, আচ্ছা, এই মানগুলো দেওয়া আছে। এখানে তৈরি মান দেওয়া আছে 3.2, 2.5। এরা আসলে কারা হবে? এনের মান তো সম্ভবত 2 দেওয়া ছিল। এটা XY2, এনের মান 2 দেওয়া ছিল, এনের মান 2 দেওয়া ছিল, 1s2, 2s2, 2p2। আচ্ছা, এটা কি ভুল হলো? 1 মিনিট। না, এখানে এনের মান দেয়নি। আচ্ছা, না দিলে না দিক, যাই হোক, এনের মান যা খুশি হোক, সমস্যা না, আমাদের এনের মান বের করার দরকার নেই। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি যে যৌগটির প্রকৃতি কিরকম। তো এই প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের এনের মানও দরকার নেই, এক্স ওয়াই কি জিনিস তার দরকার নেই। দেখো, এখানে দুইটা তড়িৎ মান দেওয়া আছে। তো তড়িৎ মান দুটা যদি আমি বিয়োগ করি, 3.2 বিয়োগ 2.5 বিয়োগ করলে কত হয়? দেখো, বিয়োগ করলে হচ্ছে 0.7 হয়। তো 0.7 হলে এটা কি ধরনের হবে? যে পোলার সমযোজী হবে, তাই না? এটা হবে পোলার সমযোজী। পোলার সমযোজী কেন পোলার সমযোজী? কারণ হচ্ছে দেখো, আমাদের যেই রুলসগুলো শিখছিলাম যে 0.4 থেকে, মানে 0.4 পর্যন্ত হচ্ছে তোমার হচ্ছে বিশুদ্ধ সমযোজী হয়, তারপরে হচ্ছে 9 পর্যন্ত এটা হচ্ছে পোলার সমযোজী হয়, আর 9 এর বেশি যখন হয়ে যায় তখন এটা আয়নিক হয়ে যায়। এটাই তো, তাহলে এটা হবে পোলার সমযোজী। আচ্ছা, এখন দেখি যে এল এবং ওয়াই, এল এবং ওয়াই, তাহলে NS2 আছে, যাই হোক, এর অপেক্ষা MY এর গলনাঙ্ক বেশি, পানিতে দ্রবতা বেশি, সমযোজী বিশিষ্ট। আচ্ছা, এখন এর মান কি দিতে হবে? এর মান কি ধরা হইল? যাই হোক, এর মান আমরা দেখি। এল হচ্ছে একটা হবে, দেখো আমাদের শক্তি স্তর বাড়তেছে। দেখো, ধরি এর মান 1, এর মান 1 ধরি বা 2 ধরি, যাই ধরি, এর মান ধরি 1 বাই একটা শক্তি স্তর। এখানে কি হচ্ছে? আরেকটা শক্তি স্তর বাড়তেছে, কারণ A+1।
ওকে, এখন দেখো তার মানে কি উপর থেকে নিচে নামতেছে, কারণ উপর থেকে নিচে নামলে কিন্তু আমাদের পর্যায়গুলো বাড়তে থাকে, তাই না? এক পর্যায়ে, দুই পর্যায়ে, তিন পর্যায়ে করে, এক দুই তিন এভাবে বাড়তে থাকে না? আমরা যত উপর থেকে নিচে নামবো পর্যায় বাড়তে থাকে। এটা দিয়ে আমরা বুঝতে পারবো। তো এল ওয়াই এর অপেক্ষা এম ওয়াই এর কি হতে পারে, উপর থেকে নিচে নামলে কি হয়? উপর থেকে নিচে নামলে হচ্ছে আকারগুলো ছোট বড় হয়ে যাচ্ছে। কিসের? কি করবো এটা? আচ্ছা দেখো, তো এল কি জিনিস? এল এর আকার কিন্তু ছোট, দেখো এল এর আকার ছোট না? এল এর আকার ছোট, আর হচ্ছে এখানে এম, এম কোথায়? তো এল এর আকার ছোট, এল এর আকার ছোট হলে এদের কি হবে, গলনাঙ্ক বেশি হয়, পানিতে দ্রাব্যতা বেশি হবে, এবং এম এর আকার কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে কি এটা কি হবে? এল ওয়াই অপেক্ষা এম ওয়াই এর গলনাঙ্ক বেশি। আচ্ছা যাই হোক, এটা আমি এখন মিলাইতে পারতেছি না, পরে দেখতেছি। আচ্ছা, এটা তোমরা একটু ট্রাই করো এবং কমেন্ট করার চেষ্টা করো। পরের প্রশ্নটা দেখো, যে উদ্দীপকে পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে কি বলছে দেখো, উপরোক্ত আয়ন দ্বয়ের আলাদাভাবে শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইট দ্রবণ যোগ করা হলো, দুটি বর্ণের অধক্ষেপ পাওয়া গেল, বর্ণ দুটি হলো যথাক্রমে কোনটি? আচ্ছা, কি কি যোগ করলো? যে পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করছে। আচ্ছা, পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করলে কি হয়? এখানে যে নীল বর্ণ ধারণ করে এবং লাস্টে আবার কি আছে, ফেরিক। তাহলে এখানে কি হবে, বাদামি। তাহলে নীল বাদামি বর্ণ ধারণ করবে, বর্ণ দুটি হলো নীল বাদামি হবে, নীল বাদামি। নীল বাদামি। তাহলে এদের সাথে যখন আমরা পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করব, তখন নীল বাদামি বর্ণ ধারণ করবে। এগুলো হচ্ছে তোমাদের বইয়ের যে শনাক্তকরণের কিছু ইয়া ছিল, হাজির নাগ স্যারের বইতেও রয়েছে, ওখানে দেখলে পাবা। পরের প্রশ্ন দেখো, ওটারই, যে উপরিক্ত পরিবর্তনে বাম থেকে ডানে গেলে কি কি হ্রাস পায়? তো বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় বলতে ফেরাস থেকে চার্জ বাড়তেছে। আচ্ছা, চার্জ যদি বাড়তে থাকে, চার্জ বাড়লে কি হয়? আকর্ষণ বাড়ে। আচ্ছা, তো এখানে চার্জ বাড়তেছে মানে ইলেকট্রন চলে যাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে চার্জ বাড়তেছে একটা করে, 2+, 3+, তার মানে কি পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কমতেছে। তো পারমাণবিক ব্যাসার্ধ কমলে আমাদের কি হবে? আয়নীকরণ শক্তি ও হ্রাস পাবে। না, সেটা হতো না। কি সব প্রশ্ন দিয়ে রাখছে, আনসার কত আছে, 1 এবং 2। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আয়রন থেকে কোনটার বাম থেকে ডান, পর্যায় সারণী নাকি এটার উপরিক্ত পরিবর্তনে বাম থেকে ডানে হ্রাস পায়? বাম থেকে ডানে হ্রাস পায়। আচ্ছা, এটা আমি শিওর না। তো এখানে দেওয়া আছে উত্তর 1, 2, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, পরের প্রশ্নগুলো একটু দেখো, যে 15 নম্বর গ্রুপ দেওয়া আছে, শ্রেণী গ্রুপ এবং পর্যায় দেওয়া আছে। আচ্ছা, তো এখানে দেখো, যদি একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবা, মানে এই ডাকটা এখানে ছিল, বুঝতেছো? এই যে 2x না, কিন্তু এটা হচ্ছে 2 নম্বর পর্যায়ের, এক্স ওয়াই এ বি এগুলো। ঠিক আছে, এখানে গ্রুপ হচ্ছে 17 আর 15 নম্বর গ্রুপ। এটা একটু লম্বা করা দরকার ছিল, যাই হোক। তাহলে এটা একটু আলাদা করে পড়বা। এখন আমাদের এক্স ওয়াই এ বি সি ডি এদের মান বের করতে হবে মেনলি। ওকে, তো দেখো 2 নম্বর পর্যায়ে 15 নম্বরে সাধারণত কে থাকে? 2 নম্বর পর্যায়ে 15 নম্বর গ্রুপে সাধারণত থাকে নাইট্রোজেন, এবং নিচে থাকে কত? ফসফরাস। 17 নম্বরে কি থাকে? 17 নম্বরে থাকে হচ্ছে 17 নম্বরে থাকে হচ্ছে এই নাম্বার থাকবে ফ্লোরিন। ফ্লোরিন
ফ্লোরিন, তারপর থাকবে ক্লোরিন। ওকে, তো আমরা পেয়ে গেলাম সাধারণত কি কি হবে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এ নাম্বারটা, হচ্ছে এটা, আর বি নাম্বারটা হচ্ছে ক্লোরিন। ওকে, এখন দেখি আমরা এক্স এবং ওয়াই মোল পৃথকভাবে বি মোলের সাথে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে। তো এক্স এবং ওয়াই পৃথকভাবে বি এর সাথে বিক্রিয়া করে, মানে এক্সও বি এর সাথে বিক্রিয়া করে, ওয়াইও বি এর সাথে বিক্রিয়া করে। তার মানে নাইট্রোজেন যেটা, সেটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড তৈরি করবে, ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করতে পারে, ট্রাইক্লোরাইড তৈরি করতে পারে। দেখতে হবে যে কি কি তৈরি করতে পারে যৌগ গঠন করলে। আচ্ছা, এখানে কি কি করতে পারে। ওকে, তো এক্স যেহেতু হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে কিন্তু কোনোভাবেই নাইট্রোজেন পেন্টাক্লোরাইড এটা কিন্তু পসিবল না। ঠিক আছে, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড এটা পসিবল না, কারণ নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী কত, 3 হইতে পারে। তো অনেক সব জায়গায় দেওয়া থাকে নাইট্রোজেনের যোজনী 5, কিন্তু এটা কিন্তু ঠিক না, ওটা হচ্ছে জারণ মান। তো নাইট্রোজেনের জারণ মান হয় এটা। সুতরাং নাইট্রোজেন পেন্টাক্লোরাইড কিন্তু সম্ভব না, যেহেতু নাইট্রোজেন ফসফরাস পেন্টাক্লোরাইডটা পসিবল হইতে পারে। তাহলে এটা যেহেতু এখানে আমরা ভুল পাচ্ছি, এটা আগেই কোর্স, তো বাকি দুইটা তো সঠিক হবেই, এখানে এটা এবং এটা। দেখো এক আর 3, 2 নাম্বারটা ভুল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, উদ্দীপকটি বড় এবং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, একই প্রশ্ন ছিল যে এক্স ছিল নাইট্রোজেন, ওয়াই ছিল ফসফরাস, এবং এ ছিল ফ্লোরিন, বি ছিল ব্রোমিন। ওকে, এখন দেখি মোলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম কোনটি, তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম কোনটি হবে। এখানে কি কি ছিল, নাইট্রোজেন, ফসফরাস, ফ্লোরিন, ক্লোরিন। তো এদের তড়িৎ ঋণাত্মকতা তো অনেক বেশি, এদের আগিয়ে সাইড করি। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা আরও বেশি, কারণ আমরা এই যে পড়ছিলাম ফোন কল সিস হলো, এদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তো কম হচ্ছে গিয়ে ফসফরাসের। ওকে, তো ফসফরাস কোনটা ছিল, ফসফরাস ছিল এই 3, 3 নম্বর পর্যায়ে ওয়াই নাম্বারটা। তাহলে ওয়াই হবে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মকতা। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, নতুন একটা উদ্দীপক দিয়েছে, সেখানে 16 নম্বর গ্রুপ এবং 17 নম্বর গ্রুপে বলা আছে যে বিডি এবং এসি দেওয়া আছে আগেরটার মতোই। দেখো, এই 2 নম্বর পর্যায়ে এ মানে হচ্ছে, আমরা জানি এ মানে হচ্ছে, এখানে লিখে দিই, এটা হচ্ছে নাইট্রোজেন, আর সি মানে হচ্ছে ফসফরাস, আর এটা হচ্ছে কি ক্লোরিন, এটা হচ্ছে না, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। একই জিনিস দিতে হবে নাকি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা হচ্ছে 16 নম্বরে, 16 নম্বর গ্রুপে তো আর নাইট্রোজেন না, 15 নম্বর গ্রুপে। ঠিক আছে, তাহলে এটা হবে, তাহলে কি হবে দেখো, এটা হবে তাহলে অক্সিজেন, আর এটা হবে সালফার। বাস, হয়ে গেল। এখন দেখি যে কোন তথ্যটি উদ্দীপকের সকল মৌলের জন্য প্রযোজ্য। কক্ষ তাপমাত্রা দ্বিপরমাণু গ্যাস উচ্চ তড়িৎ ঋণাত্মকতা মৌল ও ধাতুর সাথে আয়নিক যৌগ গঠন করে। তো পুরোটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ধাতুর সাথে আয়নিক যৌগ গঠন করে, পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। হ্যাঁ, এরা পরিবর্তনশীল করবে, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা মৌল। তো কি বলছে, কোন মৌলটি, কোন তথ্যটি উদ্দীপকের সকল মৌলের জন্য প্রযোজ্য, সবগুলোর জন্য প্রযোজ্য হতে হবে। আচ্ছা, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা মৌল ধাতুর সাথে বিক্রিয়া করে, পরিবর্তনশীল ধাতুর সাথে বিক্রিয়া করে আয়নিক যৌগ গঠন করে। এটা একটু দেখে নিই। হ্যাঁ, এটাই, যে ধাতুর সাথে আয়নিক যৌগ গঠন করে, এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। ওকে, এগুলো এত বড় বড় হয়েছে প্রশ্ন, ম্যানেজ করা কঠিন। পরের প্রশ্ন দেখি, এটা কোথায় যায় লুকাইছে, এখানে কই থাকবেই থাকছে। ওকে, আচ্ছা, উদ্দীপক অনুসারে বি এর তড়িৎ ঋণাত্মকতা এর বেশি। আচ্ছা, বি এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি, বি হচ্ছে ফ্লোরিন, বি হচ্ছে ফ্লোরিন, ডি হচ্ছে ক্লোরিন। ওকে, তো বি এর তড়িৎ ঋণাত্মকতা এর অপেক্ষা বেশি। তো বি এর তড়িৎ ঋণাত্মকতা এর অপেক্ষা বেশি থাকবে, এটা স্বাভাবিক। তো ডি এর ইলেকট্রন আসক্তি বি এর অপেক্ষা বেশি।
আচ্ছা, বি এর ইলেকট্রন আসক্তি, বি এর ডি এর ইলেকট্রন আসক্তি ডি এর অপেক্ষা বেশি। আচ্ছা, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বি এর অপেক্ষা বেশি। হ্যাঁ, এটা ঠিক আছে, যে আমরা যে ইয়াটা পড়ছিলাম সিকোয়েন্সটা এরকম ছিল, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এভাবে কিন্তু ছিল তৈরি সিকোয়েন্সটা, মানে একটু উল্টা, ফ্লোরিনটা আগে পরে হয়ে যায়। আর Ca2 যৌগটি অম্লধর্ম প্রদর্শন করে। Ca কোনটা? এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে সালফার, আর সি এর সাথে এ, ও সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড, এগুলো তো হচ্ছে অম্লধর্ম প্রদর্শন করবে। তাহলে এখানে তো তিনটাই সঠিক হচ্ছে। 2 ও 3 কি হলো? এই এক মিনিট, বি এর তড়িৎ ঋণাত্মকতা এর অপেক্ষা বেশি। বি তো হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, এর তো তড়িৎ ঋণাত্মকতা এর অপেক্ষা, ও এক মিনিট, বিতে কি ছিল? ফ্লোরিন, এখানে ছিল ক্লোরিন, এখানে ছিল হচ্ছে অক্সিজেন, এখানে ছিল সালফার। তো ফ্লোরিন হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 3.5, বেশি হলো কোন দিক দিয়ে? বিয়ের তো ঋণাত্মকতা এর অপেক্ষা বেশি, কোন দিক দিয়ে হবে? ঠিক আছে, এটা এটা এখানে ভুল দেওয়া আছে আনসার, বইতেও ভুল দেওয়া আছে। এটা আনসার যদি করো তাহলে হচ্ছে দেখবা 1 ও 3, 1 ও 3 দেখবা যে ক্যালসিয়াম এটা অম্লধর্ম প্রদর্শন করে 100% শিওর, এটা দেখো অম্লধর্ম প্রদর্শন করবেই, তাই না? আর বিয়ের ঋণাত্মকতা এর অপেক্ষা বেশি, বিয়ের ঋণাত্মকতা এর অপেক্ষা বেশি, সেটা তো স্বাভাবিক বেশি হতেই পারে, কারণ আমরা জানি এখানে কি ফ্লোরিন, তো ফ্লোরিনের ঋণাত্মকতা কত? 4, আর এটা কি অক্সিজেন, অক্সিজেনের ঋণাত্মকতা হচ্ছে 3.5, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, বি এর ঋণাত্মকতা এর অপেক্ষা বেশি, ঠিকই তো আছে, তাহলে এটাও রাইট। এখন ডি এর ইলেকট্রন আসক্তি বির অপেক্ষা কম, ডি এর ইলেকট্রন আসক্তি বির অপেক্ষা কম। আমার কাছে সবই সঠিক মনে হচ্ছে। আচ্ছা দেখো, এখানে বইতে তোমাদের দেওয়া আছে যে 1 ও 2, বইতে খ নাম্বারটা দেওয়া ছিল উত্তর, 2 ও 3, 2 ও 3 দেওয়া আছে, কিন্তু আসলে 1 নম্বরটা কিন্তু আসলে সঠিক উত্তর। কেন? কারণ দেখো, আমি একটু আগে দেখাই দিছি যে এটা ফ্লোরিন, ফ্লোরিনের ঋণাত্মকতা আমাদের সবচেয়ে বেশি 4 ছিল, তাহলে এখানে এটা তো বেশি হবেই। তো বইতে মাঝে মাঝে ভুল করে, একটু দেখে নিও। আচ্ছা, এখানে একটা ইয়া দেওয়া আছে, আই এ, মানে ওই যে আগের যুগের ইয়াগুলো দেওয়া আছে, এবং 15, 4 এ এবং 4 এ এবং 6 এ দেওয়া আছে, এবং 7 এর বি দেওয়া আছে। এটা এভাবে লেখা কেন? আচ্ছা, এটা আমি একটু লিখেই দিই কোনটা কি ছিল। এ নাম্বারে ছিল, এখান থেকে বোঝা যাচ্ছে এটা 1 নম্বর পর্যায়ে, এটা তো সোডিয়াম আছে, এতে এখানে হচ্ছে সোডিয়াম, এতে হচ্ছে সোডিয়াম, এখানে যেহেতু গ্রুপ 1 নম্বরে রয়েছে। 1 এর 3 নাম্বার কি ছিল? ওই যে লিথিয়াম, লিথিয়াম, হেলিনাকে, হেলিনাকে 3 নম্বর পর্যায়ে, 1 নম্বর কি সোডিয়াম ছিল, এই এই হচ্ছে সোডিয়াম। এখন বের করতে হবে আমাদের ডি, তো এ যদি সোডিয়াম হয় ডি হবে কত? ডি হবে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ওকে। এখন দেখো ই নাম্বারে এটা কি আছে যে 16 মানে 16 নম্বর গ্রুপে, 16 নম্বর গ্রুপের ই নাম্বারে তো হবে 16 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়ে কোনটা থাকে? 16 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়ে থাকে অক্সিজেন,
ইথা হচ্ছে অক্সিজেন। ওকে, এখন দেখো এটা হচ্ছে 16, 17 নম্বর গ্রুপের এ। তাহলে 17 নম্বর গ্রুপের তৃতীয় পর্যায়ে, 17 নম্বর গ্রুপের তৃতীয় পর্যায়ে কি থাকবে? হিলিয়াম, নিয়ন, আর্গন, তাই না? তাহলে কি হচ্ছে আর্গন, এটা একটু মনে রাখো যে এতে সোডিয়াম, ডিতে ম্যাগনেসিয়াম, ইতে জিরো মানে অক্সিজেন, আর কি হচ্ছে আর্গন। এখন DE2 যৌগটি হচ্ছে ম্যাগনেসিয়াম আর হচ্ছে E2 মানে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো যৌগটি পলিমার গঠন করে অম্লধর্মীয় ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। আচ্ছা, তো এটা হচ্ছে অম্লধর্মীয় হবে কেন? এটা তো হচ্ছে ক্ষারধর্মীয় হবে, এটা হচ্ছে ক্ষারধর্মীয় হবে। এটা মুছে দিই, দেখো অপশনই তো হারিয়ে গেছে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে 1 ও 2, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। DO2, ডিতে কি ছিল? 1B, 14 নম্বরে 208, 208 খ। নম্বর আচ্ছা, এটা তো সিলিকন। এটা সিলিকন, সরি সরি সরি, সিলিকন, ম্যাগনেসিয়াম না, সিলিকন। মিস্টেক কোথায় করছি, দেখ মিস্টেক কোথায় করছে। এখানে ছিল আইবি, আই এ তো হচ্ছে সোডিয়াম। এখন এর পরে এটা যে 14 নম্বর গ্রুপে গিয়ে আমি পরের গ্রুপেই ধরে নিছি, হ্যাঁ ঠিক আছে। তার ডি নাম্বারে এটা ছিল হচ্ছে সিলিকন, সিলিকন ছিল, কারণ এটা কত, এটা হচ্ছে 14 নম্বরে আইবিএ, আইবিএ হচ্ছে 14 নম্বর গ্রুপ। তো 14 নম্বর গ্রুপের যে তৃতীয় নম্বর পর্যায়ে হচ্ছে সিলিকন, সিলিকন। আচ্ছা, এখন সিলিকন, সিলিকন কি করে? সিলিকনের অক্সাইড গঠন করবে, সিলিকনের অক্সাইড গঠন হবে সিলিকন ডাইঅক্সাইড। এখন সিলিকন ডাইঅক্সাইড এইটা তো অম্লধর্মী হবেই, এটা তো অম্লধর্মী হবেই। আচ্ছা, পলিমার গঠন করে, হ্যাঁ এটা তো পলিমার গঠন করবে, কারণ সিলিকন ডাইঅক্সাইড অনেক বড় যৌগ গঠন করে, আমরা জানি এই যে বিরাট বড় বড় যৌগ গঠন করে, যে তত্ত্বকার যে গঠন করে, অণু গঠন করে। ওকে, তাহলে ঠিক আছে, এটা 1 এবং 2 আবার চলে আসছে। এগুলো কি বড় করা যায় না? অপশনগুলো এমন ভাবে দেওয়া, কোথায় গেলি? তবে বড় হতে চাচ্ছি, যাই হোক এটা ওটার মধ্যে থাক। এ কিউ যৌগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? তাহলে এ কিউতে কি ছিল? এ ছিল হচ্ছে সোডিয়াম, আর কিউতে ছিল কি? আর্গন। সোডিয়ামের সাথে আর্গন, এটা হচ্ছে 17A, আর্গন না তো, এটা আর্গন না তো, এটা হচ্ছে 17A। তাহলে এখানে কি ছিল? হিলিয়াম ছিল, নিয়ন ছিল, আর্গন ছিল। ওকে, আর্গনের এটা হচ্ছে 17 আগেরটা, তাহলে আর্গনের ক্লোরিন। ওকে, ক্লোরিন, তাহলে সোডিয়াম ক্লোরাইড, এটা কি? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড কি ধরনের সম্পর্ক গঠন করে? এ তো, এতে কি, এ তো সোডিয়াম না, এ হচ্ছে সোডিয়াম, আর কি হচ্ছে ক্লোরিন, কি হচ্ছে ক্লোরিন, যেহেতু হচ্ছে 17 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ে, তখন এটা তো সোডিয়াম ক্লোরিনই হবে। এখন দেখো সোডিয়াম ক্লোরাইড যে যৌগটা গঠন করে, এটা আয়নিক বন্ধন গঠন করে না। এটা তো কি বলবো, ও হ্যাঁ, কোনটি সঠিক নয়। তো ঠিক আছে, তো এটা তো আয়নিক বন্ধন গঠন করে না, এটা সঠিক নয়, কারণ আমরা সোডিয়াম ক্লোরাইড জানি এটা একটা আয়নিক বন্ধন গঠন করে। তো প্রথমে আমরা পেয়ে গেছি, তাই না? পরের প্রশ্ন দেখো, এ একটা উদ্দীপক দেওয়া আছে, যাক এটা তবু বোঝা যাচ্ছে একসাথে না, কিন্তু এটা অপশন কই, থাক রে বাবা থাক, আস্তে রে আস্তে, কি শুরু হলো?
এটা তো একটা ব্যবস্থা আছে। ওকে, এবার দেখতেছি দ্বিতীয় পর্যায় এবং গ্রুপ নাম্বার দেওয়া আছে 2 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ। বাহ, এটাও সুন্দরভাবে দেওয়া আছে, ওইটার মতো রোমান সংখ্যা হিবিজিবি দেওয়া নেই, এটা সহজে বের করা যাবে। আচ্ছা দেখো, তো দ্বিতীয় পর্যায়ে আমাদের দরকার এইগুলো মান বের করা, তাই না? তো দ্বিতীয় পর্যায়ে যে 14 নম্বর যেটা আছে, এটা তো সেই আমাদের প্রথম যেটা থাকে সিলিকন, না তৃতীয়তে সিলিকন ছিল, তো 14 নম্বরে প্রথমেই কোনটা থাকে? 16 জেট। দ্বিতীয় পর্যায়ে 16 নম্বর থাকবে আমাদের অক্সিজেন, অক্সিজেন, আর 14 নম্বর থাকবে কার্বন, কার্বনের পর হচ্ছে সিলিকন। আচ্ছা, অক্সিজেন। আচ্ছা, এখন চতুর্থ নম্বরে এম এর মান কত আসবে? নিচে নামি দ্বিতীয় পর্যায়ে আমাদের চতুর্থ পর্যায়ে চলে গেছে। চতুর্থ পর্যায়ে আমাদের দ্বিতীয় নম্বর গ্রুপে কে কি ছিল দেখো? লিথিয়াম, হেলিনাকে, হেলিনা কে। তো দেখো চতুর্থ নম্বরের প্রথম গ্রুপে ছিল কে? পটাশিয়াম। তো পটাশিয়ামের পর কি থাকে? পটাশিয়ামের পর থাকে ক্যালসিয়াম, তাই না? তো দ্বিতীয় নম্বর গ্রুপে হবে ক্যালসিয়াম, এটা ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যালসিয়াম, এম এর মান ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম আছে, কার্বন আছে, এখানে আছে অক্সিজেন। ওকে, এখন আমরা বের করব যে XZ2 যৌগটি হলো XZ2, মানে XZ2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এই যৌগটি কি ধরনের যৌগ? এই যৌগটি সমযোজী যৌগ, চতুস্তলিকীয় তো না, এটা সবার আগে কাটি। তো যৌগটিকে একটি পাই বন্ধন আছে, একটি পাই বন্ধন তো থাকবে না, পাই বন্ধন থাকবে দুইটা, কারণ এটা গঠন এভাবে, দুইটা পাই বন্ধন থাকবে। তো কোনটা সঠিক? এটাও সঠিক না, এটাও সঠিক না, একটা সমযোজী। হ্যাঁ, এখানে সিঙ্গেল অপশন আছে, তাহলে 1 নাম্বারটা হবে। ওকে, তো এগুলো একটু মনে আছে কোনটা কি? এটা ছিল আমাদের ক্যালসিয়াম, এটা কার্বন, এটা হচ্ছে অক্সিজেন। পরেরটা আমাদের লাগবে, এটা এটাকে উপরে উঠাই, এখানে থাক। আচ্ছা দেখো, উদ্দীপকটি পড়তেছি, সমস্যা নেই, এগুলো তো আগেই পড়ে ফেলছি। যে MX2, তাহলে MX ছিল কি? ক্যালসিয়াম, ক্যালসিয়াম ছিল, এটা ক্যালসিয়াম ছিল। আর এই জায়গাটায় X2, তাহলে ক্যালসিয়াম, এটা ছিল C2। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইড এই যৌগটির সাথে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ইথাইন, ইথাইন তৈরি করে। সেই যে জৈব যৌগতে পড়ছিলাম, হ্যাঁ, জৈব যৌগ চলে আসছে এখানে। যাই হোক, এখানে কি কোনটা? এই যে দেখো, ইথাইন। পরের প্রশ্ন, উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। দেখো, পর্যায় দেওয়া আছে 3, এটা একটু হিবিজিবি হয়ে যায়, এটাকে বড় করা যায় না, ছোট করা যায় না, যাই হোক আমরা বের করি। তো 2 নম্বর গ্রুপে হয়েছে, তাই না? 2 নম্বর গ্রুপে 3 নম্বর পর্যায়। আচ্ছা, 2 নম্বর গ্রুপে 3 নম্বর পর্যায়ে কি থাকে? এভাবে করি, হেলিনাকে, হেলিনা না। আচ্ছা, 1 নম্বর গ্রুপ পেয়ে গেছি। 1 নম্বর গ্রুপে এটা হচ্ছে প্রথম গ্রুপ, তার দ্বিতীয় গ্রুপে কি থাকে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এবার আর ভুল হবে না, সোডিয়াম ম্যাগনেসিয়াম। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম কি? ম্যাগনেসিয়াম। এখন পরেরটা আমরা পাবো কি? ম্যাগনেসিয়াম। আর পরেরটা হচ্ছে 4 নম্বর, 4 নম্বর গ্রুপ হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পরে কি ছিল? পরের দ্বিতীয় নম্বর গ্রুপে ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে হচ্ছে এর মান হচ্ছে ক্যালসিয়াম। ওকে, এটাও পেয়ে গেছি। এখন একটু দেখি যে এখানে উদ্দীপকটা পড়ে, উদ্দীপকে এ এর সর্ববহিস্থ শক্তি স্তরে সর্বশেষ ইলেকট্রনের চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান বের করো। তাহলে তাহলে আমাদের এটা দিয়ে ক্যালসিয়াম দিয়ে বের করতে পারি। দেখো, ক্যালসিয়ামের শেষে কত থাকে? ক্যালসিয়ামের শেষে 4s2 থাকে, সারা জীবন পড়ে আসছি, 4s2 থাকে। তো 4s2 যদি থাকে, তাহলে n এর মান 4, l এর মান হচ্ছে, l এর মান কত? এখানে 0, l এর মান 0 হলে m এর মান কত? তাও 0। তাহলে কোনটা? এই যে দেখো, 0। তো এই দুটো আমরা পেয়ে গেছিলাম। এখন জেড এবং ওয়াই এর মান দিয়ে পরের প্রশ্নটা হয়তো দিবে। 13 নম্বর গ্রুপে রয়েছে তৃতীয় পর্যায়ে, 13 নম্বর গ্রুপে তৃতীয় পর্যায়ে দুটো আমরা বের করে ফেলি। 3, 13 নম্বর গ্রুপ ছিল